উনি যা বলছে 100% সত্য, এবং এটা গুড থিং যে ট্রাম্প প্রশাসন এ নিয়ে চিন্তা করছে। এবং ডক্টর ইউনূস আসার পরে বাংলাদেশে ইসলামী মৌলবাদের উত্থান ঘটে, কট্টর ইসলামী মৌলবাদের উত্থান ঘটছে। ডক্টর ইউনূস আমরা এবার পেয়েছি ভালো খেলোয়াড়, আমাদের ওই চুরি পড়া মহিলাদের হাত থেকে আমরা রেহাই পেয়েছি, পরিবারতন্ত্রের হাত থেকে রেহাই পেয়েছি। এখন আমাদেরও খেলোয়াড় ভালো খেলতেছে। এই উদ্বেগ তাকে ভারতে গিয়ে কেন বলতে হলো, তাকে দিয়ে বলানো হয়েছে। আমরা জানি 5 আগস্টের পরে ভারত সহ একটা আন্তর্জাতিক মিডিয়া একটা চক্র বাংলাদেশকে এভাবে পোর্ট্রেট করার চেষ্টা করছে এবং এটা অনুকূল ঘটনা ঘটতেছে। জিয়াউর রহমান 5ম সংসদে নিয়ে এরশাদ 8ম সংসদে আস্তে আস্তে মৌলবাদকে প্রতিষ্ঠা করছে। আজকে এখানে এসে ইয়েস, শেখ হাসিনার আমলেও শেখ হাসিনা ক্ষমতা থাকার জন্য মৌলবাদকে প্রশ্রয় দিছে, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। শেখ হাসিনার পক্ষে আমরা কথা বলতেছি না, আমরা বলতেছি জঙ্গিবাদ যেখানেই চারা দিছে সেই দেশটা শেষ হয়ে গেছে, আমেরিকা শেষ করছে, তাই না? তো বাংলাদেশকে কি ছেড়ে দিবে নাকি? এটা বলা হবে নাকি? কারণ ধরেন কট্টর ইসলামী মৌলবাদ সারা বিশ্বের শত্রু, যেই কথাটাই বলছে আর কি। এবং ভারতও চেষ্টা করতেছে যে বাংলাদেশ, তুলসী গ্যাবার্ড যেটা বলছে এটা তো নতুন কিছু না, এটা তো মানে পুরান কথা। উনি একটু নতুন করে আবার বললেন যে বাংলাদেশে ইসলামী মৌলবাদের উত্থান ঘটছে এবং সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই তিনটে উনি এবং আরো উল্লেখ করছে এদের উপরে অত্যাচার হচ্ছে। তো এগুলি সারা পৃথিবীতে এখন স্বীকৃত। উনি যেটা একটা কথা বলছেন যে খিলাফত প্রতিষ্ঠার কথা, এবং এইটা অনেক জায়গায় চলতেছিল, কিন্তু বাংলাদেশ প্রেক্ষিতে এবার তার এই কথাটা, এবং সেটা বলছে প্রতিষ্ঠার তারা করতে চায় নৃশংস পথে আর কি। তো এগুলি সবই সত্য কথা। উনি নতুন আপনি কি ওনার সব কথার সাথে একমত না মনে করেন যে তার কথা অতিরঞ্জিত? অবশ্যই এতে দ্বিমত পোষণ করার কোনো কারণ নাই। এগুলি উনি যা বলছে 100% সত্য, এবং এটা গুড থিং যে ট্রাম্প প্রশাসন এ নিয়ে চিন্তা করছে। এবং ডক্টর ইউনূস আসার পরে বাংলাদেশে ইসলামী মৌলবাদের উত্থান ঘটে, কট্টর ইসলামী মৌলবাদের উত্থান ঘটছে, এটা তো নতুন কিছু না। এবং যার জন্য হিজবুত তাহরির এত বড় বিশাল সমাবেশ করতে পারছে, এবং যার জন্য অর্থাৎ হোলি আর্টিজানের সন্ত্রাসীদের ছেড়ে দিছে। এর আগে যত সন্ত্রাসী ছিল সবাইকে ছেড়ে দিছে। 400 থানা লুট করছে। এগুলি কি সাধারণ মানুষে করছে? ইসলামী মৌলবাদীরাই করছে। এটা আওয়ামী লীগের বা ছাত্রলীগও করে নাই অতীতে কখন। তো কাজেই এটা অর্থাৎ এই প্রেক্ষাপটে, আজকের প্রেক্ষাপটে তুলসীর কথাগুলি খুবই তাৎপর্যপূর্ণ। এবং যদি বাংলাদেশ এই লাইনে যাইতে থাকে, অবশ্যই বাংলাদেশের কপালে দুঃখ আছে, যেটা আমরা বাংলাদেশি হিসাবে কেউ চাই না। আমরা চাই দেশটি সুন্দরভাবে এগিয়ে যাক। এবং এটা তো সত্য যে 5ই আগস্টের পরে যা ঘটতেছে বাংলাদেশে এটা আনএক্সপেক্টেড, এটা ঘটা উচিত ছিল না। বা এটা যার জন্য দেশের মানুষ এখন বলতেছে যে আগের শাসনই ভালো ছিল, তাই না? এটা বর্তমান গভর্নমেন্টের ফেলিউর। কাজেই আমার যেটা মনে হয় যে ইয়েস, তুলসীদা বলছে। আর আমরা আজকে 30 বছর আমি আমেরিকা শহরে 30 বছর ধরে বলা যায় প্রতিবাদ করতেছি সংখ্যালঘু নির্যাতন এবং মৌলবাদের বিরুদ্ধে। আজকে পরিস্থিতি জি জি বলেন, এই পরিস্থিতি বলছিলেন যেটা আপনি বলছিলেন, আজকের পরিস্থিতি আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আজকের যে বাংলাদেশের পরিস্থিতি, এই পরিস্থিতি তো ভয়াবহ। বাংলাদেশ একটি গৃহযুদ্ধে এগিয়ে গেছে না, আমার তো মনে হয় শুরু হয়ে গেছে। তো সেখানে বাংলাদেশে যদি ধরেন পৃথিবীর যে কোনো দেশেই ইসলামী মৌলবাদের যদি উত্থান ঘটে, কট্টর ইসলামী মৌলবাদ যেটা আফগানিস্তানে হয়েছে, সিরিয়াতে হয়েছে, তাইলে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হয়ে যাবে। কারণ বিদেশি শক্তি সেখানে ঘাঁটি গাড়বে। বাংলাদেশ উইল বি ব্রিডিং গ্রাউন্ড ফর ইসলামী মৌলবাদ। সারা বিশ্বের বৃহৎ শক্তি এসে সেখানে ফাইট করবে। দ্যাট ইজ নট গুড ফর এনি কান্ট্রি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওয়েট, আমার একটা প্রশ্ন আছে শেখ আখতার এবং সিদ্ধাংশু, আপনারা যারা আছেন, যে বাংলাদেশের ইতিহাসে প্রথম
শেখ হাসিনা, যাকে বলা হচ্ছে যে ফেসিস্ট স্বৈরাচার, তিনি পালিয়ে গেছেন বাংলাদেশ থেকে, এবং পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের ইতিহাসে প্রথম ডক্টর ইউনূসের নেতৃত্বে পুরো জাতি, পুরো নেশনের যত দলমত সব একসাথে বসতে পেরেছে, তারা একসাথে কাজ করছে। অলমোস্ট অল দ্য পার্টিজ দে আর ওয়ার্কিং টু বিল্ড আপ এ ন্যাশনাল কনসেনসাস। এই অবস্থায় আপনি যারা বলছেন যে বাংলাদেশ একটি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, শেখ আখতারুল ইসলাম, আপনি কি মনে করেন? ধন্যবাদ জনাব আবু তাহের সাহেব। আপনাকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই, এবং আজকে বোধহয় আপনার সাক্ষীও হাজির মিস্টার মাহফুজুর রহমান। আজ থেকে 5 বছর তো আগে, এর আগে ট্রাম্প ছিলেন। সেই যখন 5 বছর আগে ট্রাম্প ক্ষমতায় ছিলেন, তখন প্রিয়া শাহ নামে এক মহিলা সরাসরি ট্রাম্প মহোদয়ের কাছে বাংলাদেশের হিন্দুদের নির্যাতনের কথা বলে অভিযোগ করেছিলেন। আজ থেকে 5 বা 6 বছর আগে। তখন আমি ওই সময় বলছিলাম যে আমাদের যে আভ্যন্তরীণ বিষয়টুকু বাংলাদেশের, এটা আমাদের নিজেদের সমস্যা। তখন শেখ হাসিনা পাওয়ারে ছিলেন। জি, তখন শেখ হাসিনা পাওয়ারে ছিলেন, রাইট। তো এই জিনিসটা আজকে আবার নতুন করে উঠছে তুলসী গাবার্ডের আমেরিকা, বাংলাদেশ, ইন্ডিয়াতে তার বক্তব্যের ভিত্তি। কিন্তু আপনারা একটা জিনিস কেউ বলেন নাই, যে তুলসী গাবার্ড যখন ইন্ডিয়াতে ভিজিট করতেছে, ঠিক সেই মুহূর্তে আপনাদের, আমি অবশ্য এখানে নতুন লোক সবাই চিনি না, মিস্টার গ্যারি চার্লস পিটার্স, সিনেটর গ্যারি চার্লস পিটার্স, জাস্ট এট দ্য মোমেন্ট হি ওয়াজ ইন বাংলাদেশ, এবং তিনি আমেরিকার যে অস্ত্র বিক্রয় সংক্রান্ত যে কমিটি, সেই কমিটির, সিনেট কমিটির উনি চেয়ারম্যান। সুতরাং আমার মনে হয় তুলসী গাবার্ডের চেয়ে তার অবস্থান খুব ছোটখাটো না, কারণ তিনি একজন ইলেক্টেড সিনেটর, এবং বিশ্বের আজকের যত অস্ত্র বিক্রির যেখানে আমেরিকার লাভ লোকসানের হিসাব আছে, সেখানেই তিনি যাচ্ছেন। ইন দ্য মেন টাইম আমাদের অতি সম্প্রতি জাতিসংঘের মহাসচিব তিনিও আমাদের বাংলাদেশ সফরে গেছেন, এবং আগামী 26 তারিখে আমাদের প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছে। সুতরাং তাহের ভাই, আমি আপনাকে বলি, সবসময় বলি, আপনারাও জানেন, সুধাও জানেন, যে আমাদের বাংলাদেশের যে অবস্থানটা, এটা কিন্তু পৃথিবীর ভৌগোলিক কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হিসাবে এখন বিবেচিত। অন দ্য আদার হ্যান্ড, পলিটিক্যালিও ইট ইজ নাও এ সিরিয়াস অবস্থানে অবস্থিত, অর্থাৎ ভৌগোলিক এবং রাজনৈতিক দুইটা কারণেই। সুতরাং এই যে কথাগুলো আসছে আজকে, এগুলা অলরেডি তুলসী গাবার্ডের ব্যাপারে বাংলাদেশের যে সরকার আছে, আমি সরকারের সাথে জড়িত নই, তারা অলরেডি জবাব দিয়ে দিছে, তারা প্রতিবাদ জানিয়েছে। আমি মনে করি তাদের এই প্রতিবাদটা তাদের দেওয়া উচিত ছিল, এবং তারা যথারীতি দিয়েছে। অন দ্য আদার হ্যান্ড, গ্যারি চার্লস পিটার্সের সাথেও কালকে ডক্টর ইউনূসের বৈঠক হবে। ইন দ্য মিন টাইম পররাষ্ট্রমন্ত্রী, সেনাপ্রধান, বিমান, নৌবাহিনী সবার সাথে ওনার আলোচনা হয়েছে, কি কি অস্ত্র লাগবে না লাগবে, কোন দেশের অস্ত্র আপনারা ব্যবহার করেন, এগুলা হিসাব নিকাশ তারা নিচ্ছে। সুতরাং গ্রেট আমেরিকান প্রেসিডেন্ট আগেই বলেছেন যে আমি বিজনেস করব, উনি বিজনেসের ধান্দায় আছেন, বাংলাদেশ নিয়ে উনি বিজনেস করবেন। আর আমাদের গ্রেট ডক্টর ইউনূস, আমরা এবার পেয়েছি ভালো খেলোয়াড়, আমাদের ওই চুরি পরা মহিলাদের হাত থেকে আমরা রেহাই পেয়েছি, পরিবারতন্ত্রের হাত থেকে রেহাই পেয়েছি, এখন আমাদেরও খেলোয়াড় ভালো খেলতেছে। আশা করা যাচ্ছে যে চীন সফরের মাধ্যমে পরবর্তী পর্যায়ক্রমে আমরা দেখতে পারবো যে বিশ্বের কোন খেলোয়াড় জিতেছেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ইব্রাহিম সাদিক গণপতি কিছু বলতে চাচ্ছেন? আমি একটা লাইনে বলতে চাই, তো সুধাংশু বলেছেন যে তুলসী গাবার্ড নতুন কিছু বলেন নাই, উদ্বেগের কথা বলেছেন। এই উদ্বেগ আমাদেরও, এই উদ্বেগ আমরা অনেক দিন থেকে জানিয়ে আসছি। এইটা আজকে এই উদ্বেগ তাকে ভারতে গিয়ে কেন বলতে হলো, তাকে দিয়ে বলানো হয়েছে। আমরা জানি 5 আগস্টের পরে ভারত সহ একটা আন্তর্জাতিক মিডিয়া, একটা চক্র বাংলাদেশকে এভাবে পোর্ট্রেট করার চেষ্টা করছে, এবং এটা অনুকূল ঘটনা ঘটতেছে। এই ঘটার কারণেই এই প্রচারটা নিয়ে তুলসী গাবার্ড দিয়ে বলানো হয়েছে, এবং এই বলার মানে এইটা না। আমি মনে করি সাবেক সরকারের ভ্রান্ত নীতির কারণে আজকের এই মৌলবাদ এবং এই রক্ষণশীলতা বাংলাদেশে মাথা চাড়া দিয়ে উঠেছে। আমার এলাকায় নতুন 4টি মাদ্রাসা গঠন করা হচ্ছে গত সরকারের আমলে। সারা বাংলাদেশ জুড়ে এই যে মাদ্রাসার যে অনুদান দিয়েছেন, মাদ্রাসাকে পৃষ্ঠপোষকতা করেছেন আমাদের সাবেক কবি জননী, তার আওয়ামী লীগের নেতার প্রধান হয়ে যে সমস্ত ওয়াজ নসিহত করেছেন,
এই যে মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ ছাত্ররা বেরিয়েছে, এরা কি আজকাল জয় বাংলা স্লোগান দেয়? এরাই তো এই রক্ষণশীলতার উর্বর এলাকা গড়ে তুলেছে। ইয়াস, আমাদের দেশে কঠিন সময় অপেক্ষা করতেছে। আমাদের মতো অনুন্নত দেশ, আমরা এই যে বয়ান যেটা হচ্ছে এখন, এই বয়ান তো আমরা শুনতেছি আমাদের জন্মের পর থেকে। আপনার যে বাংলাদেশে মৌলবাদ এবং উগ্রবাদ দখল করে নিচ্ছে, আমরা শুনতেছি সেই 1980 থেকে যখন এরশাদ সাহেব ক্ষমতা আসে তখন আমরা শুনছি এটা। বিএনপি জামাত যখন আসে তখন এইটা শুনছি, আওয়ামী লীগ যখন ছিল তখনও শুনছি, এরপরে আবার এখন আওয়ামী লীগ গেছে, এখনও শুনছি। সো এই যে বয়ান, এই বয়ান তো বহু পুরোনো বয়ান। এখন দেখতে হবে যে ওকে, সো সিচুয়েশনটা কোন জায়গায় আছে। এটা আওয়ামী লীগের সময় আমরা শুনছি ভয়াবহ অবস্থা, হলি আর্টিজানে হামলা হয়েছে, এটা তো আর তখন তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, রাইট? হলি আর্টিজানে যখন মাহফুজ ভাই তো সাক্ষী আছে, মাহফুজ ভাই এবং আমি দুইজনই অনুষ্ঠানে ছিলাম। আরেকজন আমাদের প্রফেসর, খুব সম্ভব সিলেটি বাড়ি, উনিও ছিলেন সেই অনুষ্ঠানে। উনি স্বীকার করেছেন যে এইসব জিনিস আমাদের আভ্যন্তরীণ বিষয় বাইরে। না, কিন্তু ব্যাপারটা হলো যে এই যে এই কনসার্নের একটা কনক্লুশন তো দরকার, একটা সমাধানও দরকার। সমাধানটা ওকে, সমাধান নিয়ে তো এখন আমরা হয়তো এখানে কথা বলতে পারবো, সমাধান করতে হবে বাংলাদেশের যারা রাজনৈতিক দল আছে বা যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের। এখন যারাই ক্ষমতায় যান, উনি এখন বলতেছেন যে আগের সরকার ভালো ছিল। তো আগের সরকারের সময় তো আপনাকে আমি বিক্ষোভ করতে দেখেছি, প্রতিবাদ করতে দেখেছি, বাংলাদেশে মৌলবাদের উত্থান করছে, করেন নাই? সেখানে শুধু আপনি তো শেখ হাসিনার সাথে মিটিং করে ওই কথা বলেছেন আপনি। ওর বিষয়টা হলো যে ইব্রাহিম চৌধুরী যেটা বা এই শেখ আখতারুল সাহেব যেটা বললেন, কথাগুলি তো বেসিক। তাহের, আপনি যেটা বললেন যে এটা আগে থেকে শুনতেছেন, হ্যাঁ, জিয়াউর রহমান পঞ্চম সংসদে নিয়ে এরশাদ অষ্টম সংসদে আস্তে আস্তে মৌলবাদকে প্রতিষ্ঠা করছে। আজকে এখানে এসে ইয়েস, শেখ হাসিনার আমলেও শেখ হাসিনা ক্ষমতা থাকার জন্য মৌলবাদকে প্রশ্রয় দিছি, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। শেখ হাসিনার পক্ষে আমরা কথা বলতেছি না, আমরা বলতেছি যে বাংলাদেশের প্রতিটি শাসক গোষ্ঠী ক্ষমতায় থাকার জন্য মৌলবাদকে প্রশ্রয় দিছে, যার জন্য আজকে মৌলবাদ মাথা চাড়া দিয়ে উঠছে। এই জায়গাটা এখন, এই জায়গা থেকে বেরোনের রাস্তা কি? ধরেন শেখ হাসিনা যখন একটি তথাকথিত আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটলো, তারপরে মানুষ কি আশা করছিল? দেশটা হবে আর কি, দেশটা একটু ভালোভাবে চলবে। আজকে মহিলারা ঘরের থেকে বেরোতে পারে না। আসিয়ার থেকে গত 2 মাসে 400 কতটা হয়েছে স্ট্যাটিস্টিক, মানে রেফিউজি যেগুলি বেরোইছে আর কি প্রকাশ। তো আজকে দেশের মানুষ সন্ধ্যার পরে আর কেউ ঘরের থেকে বেরোয় না। তো এই যদি দেশের অবস্থা, এবং এই তথাকথিত টোকাইরা লম্বা লম্বা কথা বলতেছে, তাই না? তো এখন এই যদি দেশের পরিস্থিতি হয়, তো সেখানে আপনি কি, এবং আমরা তো আগেই বলতেছি যে হিজবুত তাহরির তার শক্তি প্রদর্শন করছে, 400 থানা লুট হয়েছে, তাই না? এগুলি তো আওয়ামী লীগ করে নাই, তাই না? এগুলি যারা করছে তারা অস্ত্র নিয়ে এখন বসে আছে। আর সবচেয়ে বড় কথা হলো যে জঙ্গিবাদ, যখন আমাদের ভয়টা কোথায়? আমাদের ভয় হলো জঙ্গিবাদ যেখানেই চারা দিছে সেই দেশটা শেষ হয়ে গেছে, আমেরিকা শেষ করছে, তাই না? তো বাংলাদেশকে কি ছেড়ে দেবে নাকি? এটা বলতে হবে নাকি? কারণ ধরেন কট্টর ইসলামী মৌলবাদ সারা বিশ্বের শত্রু, যেই কথাটাই বলছে আর কি। এবং ভারতও চেষ্টা করতেছে যে বাংলাদেশকে পয়েন্ট আউট করতে, যে এটি যে জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে। আমার মনে হয় যে কট্টর ইসলামী মৌলবাদ এখন ইসলামিক মৌলবাদ হোক, আর খ্রিস্টান মৌলবাদ হোক, আর হিন্দু মৌলবাদই হোক, রাইট? মৌলবাদ অলওয়েজ ডেঞ্জারাস। এখানে মৌলবাদ, সব মৌলবাদই সেম না। এই হিন্দু মৌলবাদ পাকিস্তান, ইন্ডিয়াতে, আমেরিকায় এসে 9/11 সৃষ্টি করেন, বা বৌদ্ধ মৌলবাদও করে না, খ্রিস্টান মৌলবাদও করে না। এই জিনিসগুলি খ্রিস্টান মৌলবাদ আপনি জানেন যে ওকলাহোমাতে বম যেটা হয়েছিল, ওই যে টিমোথি ম্যাকবে যে বমটা ফেলেছিল, 112 জন, হি ওয়াজ টেররিস্ট অ্যাজ ওয়েল। খ্রিস্টান মৌলবাদী সে ছিল, রাইট? না, সিলেটি ম্যাকবেথের ঘটনা ছিল, সে খ্রিস্টান মৌলবাদী ছিল। সে খ্রিস্টান, এটা তো অস্বীকার করার উপায় নেই। সমস্ত কাগজে, পত্র পত্রিকায় তাকে ফাঁসি দেওয়া হয়েছে এই কারণে। তাকে সরকারের শেষ অ্যান্টি গভর্নমেন্ট এলিমেন্ট আছে, সে খ্রিস্টান মৌলবাদী ছিল। হি ওয়াজ খ্রিস্টান
ফান্ডামেন্টালিস্ট, এটা একদম অন রেকর্ড। তাহের, এটা নিয়ে আমরা বিস্তৃত আলোচনা করতে পারি, কিন্তু আমি যেটা বলতেছি যে এই যে মানে আজকে বাংলাদেশে যে এইটা যদি সত্যিকার অর্থে ঘটে এবং বাংলাদেশ যদি এইভাবে চলতে থাকে, বাংলাদেশ ইজ অলরেডি এ ফেল্ড স্টেট। যতই লম্বা চীনে যাক আর যাই যাক, চীনের কাছে 80 বিলিয়ন। এই ফেইল্ড স্টেটের জন্য আপনি ফেইল্ড স্টেট বলছেন, ফেইল্ড স্টেটের দায়ী কে? বিগত সরকার দায়ী না? আপনি তো নিজেই অনুষ্ঠানে বলেছেন যে শেখ হাসিনা, বিকজ এই চুরি ডাকাতি রাহাজানি এমন কিছু বাকি নাই যা করা হয়নি আগের সময়, রাইট? পুরো দেশটাকে একটা রাইট। সো ফেইল্ড স্টেট এই জন্য হু ইজ রেসপন্সিবল? আরে আমরা তো বলতেছি যে শেখ আমলে যারা চুরি বাটপাট শাস্তি হোক, আমরা তো তা বলতেছি না, কিন্তু এর মানে এটা কি যে আপনি হরকাতুল জিহাদকে না বা ক্ষমতায় বসে এটা করবেন তা? অর্থাৎ আপনাকে একটি ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে। ইউনুস গভর্নমেন্ট ইজ ইলিগেল, নট অনলি ইলিগেল, ইনএফিশিয়েন্ট, অযোগ্য। বাংলাদেশের যে মুভমেন্ট হলো স্টুডেন্ট মুভমেন্ট, এই মুভমেন্টের গণ অভ্যুত্থানের পরে পুরো নেশন একসাথে হয়ে তাকে ক্ষমতায় বসিয়েছে। আপনি ইলিগাল বলবেন কিভাবে? ইলিগাল গভর্নমেন্ট হলো এই গভর্নমেন্ট, কেমন বলতেছি, এই গভর্নমেন্ট একটি সংবিধানের আওতায় শপথ নিছে, যেই সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বললে কোনো কথাই নেই। ইলিগাল না? তাইলে তো গভর্নমেন্ট হয়েছে, তো কোনো গভর্নমেন্ট থাকতো না। শেখ হাসিনা পালিয়ে গেলেন, তখন কিভাবে রাষ্ট্র পরিচালনা হতো? সরকার গঠন করা উচিত ছিল। শেখ হাসিনা চলে গেলেন, এই কথাটা তো আমরা প্রতিবাদ করি যে শেখ হাসিনা পালিয়ে গেলেন। শেখ হাসিনাকে বাংলাদেশের সেনাবাহিনীর একটি বিমানে করে সসম্মানে ভারতে পৌঁছে দেওয়া হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর রিকোয়েস্ট। কাজে ওইটাও সত্য না। উনি পালিয়ে যান, আবারও বলছি, আমি শেখ হাসিনার পক্ষে কথা বলতেছি না, কিন্তু যাহা সত্য তাহা আপনাকে অ্যাডমিট করতে হবে। তাকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি অনুমতি নিয়ে সসম্মানে ভারতে পৌঁছায় দিছে। যা এই কথাটা আসছে এই কারণেই যে যেহেতু বলা হয় এখন ফেরত দাও, তুমি পৌঁছে দিছ তোমার দেশে নেতাকে, এখন তুমিও ফেরত চাচ্ছ কেন? আমার অতিথি সে আমার কাছে থাকবে, এটা ভারতের কথা আর কি। আমার অতিথি সে আমি যখন ফিল করবো তখন ফিরাই দিব। আমার বক্তব্যটা হয়েছে যে শেখ হাসিনাকে হটাইয়া যারা আইছে, শেখ হাসিনা সরকার যদি চোর হয়, এখন যারা আইছে তারা ডাকাই বাটপাট, এই জায়গাটা আর কি। অর্থাৎ এই গভর্নমেন্ট থাকলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, এবার তো কোনো সন্দেহ নেই। ডক্টর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সর্বজন গ্রাহ্য একজন ব্যক্তিত্ব, এর বাইরে বাংলাদেশে এর চেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি কে আছে দেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে? ডক্টর ইউনূসের মতো 660 কোটি টাকা নিজের লোন নিজের মাফ করাইছে গ্রামীণ ব্যাংকের 2960 কোটি টাকা। বাংলাদেশের পুলিশ প্রধান যিনি ছিলেন বেনজির আহমেদ, তিনি তো বাংলাদেশের পুলিশ প্রধান, যে উনি তো এর চেয়ে বেশি টাকা চুরি করে নিয়ে গেছে। কার সময় গেছে চুরি করে? আপনার তাহলে কি সেই চোরের কথা বলতে সাপোর্ট করতেছি? আমি যেটা বলতেছি চোরের শাস্তি দেন আপনি, চুরি না, চুরি কর, উনিও তো চোর হয়ে গেল, তাই না? ইউনূস শুনেন, ইউনূসের জীবনের সবচেয়ে বড় ভুল এই ক্ষমতা নেওয়া। ইউনূসের যেটুক সম্মান ছিল প্রতিদিন সেটা যাচ্ছে, এবং উনি যখন ক্ষমতার থেকে যাবেন আপনি নিশ্চয় থাকতে পারেন যে উনি ওনার জন্য পৃথিবীর কোনো জায়গা হয়তো থাকবে না। উনি যা শেখ হাসিনাতে ইন্ডিয়া আছে, ইউনূসের জন্য সম্ভবত ফ্রান্স আছে, একটা জায়গা আছে পিনাকির সাথে দুই ভাই গলাগলি করে থাকতে পারবে, পিনাকি আর ইউনূস। পিনাকি তো আপনার ফ্রেন্ড শুনলাম, পিনাকি নাকি আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু। পিনাকির যে বয়ান প্রতিদিন দেন, এই বয়ান নাকি আপনার সাথে আলোচনা করে দেয় উনি। না, শেখ হাসিনা যে বয়ান দেন সেটা তার কর্মীদের চাঙ্গা রাখার জন্য উনি দেন। পিনাকির কথা যে আপনি বললেন, আপনার ফ্রেন্ড পিনাকি। আমার ফ্রেন্ড পিনাকি আর আমার ফ্রেন্ড ডক্টর ইউনূস সব মিলে তো একসাথে থাকবে, কোনো অসুবিধা নাই ফ্রান্সে। আমি তো চাচ্ছি ইউনূস পিনাকি একসাথে ফ্রান্সে নির্বাসিত জীবন যাপন করুক। এবং আপনাকে তাহের আমাকে দাদাকে একটা প্রশ্ন করতে, শেষ করতে দেন।
শেষ করতে দেন, তারপরে বলেন। হ্যাঁ, আমি যে আজকে এসে বলতেছি যে শেখ হাসিনার বিরুদ্ধে আমার চাইতে মানে আওয়ামী লীগ গভর্নমেন্টের বিরুদ্ধে আমি অন্তত মানে আমি বক্তৃতা দিয়ে বলতাম যে আজ প্রত্যেক 30 বছরে আমি খালি জ্যাকসনাইটে বা টাইম স্কোয়ারে দাঁড়িয়ে বিক্ষোভই করলাম, একটা গভর্নমেন্ট পাইলাম না যেটাকে একেবারে পুরোপুরি সমর্থন দিতে পারি। হ্যাঁ, অবশ্যই শেখ হাসিনাকে আমরা সমর্থন দিছিলাম, কিন্তু যখন একের পর এক ঘটনা ঘটতেছিল আমি মনে করি একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমি আওয়ামী লীগকে সমর্থন করলে আমার প্রতিবাদ করার দরকার ছিল, আমি প্রতিবাদ করছি এবং আই ওয়াজ রাইট। কিন্তু আজকের যে পরিস্থিতি আমরা দেখতেছি, এই আগেই বললাম শেখ হাসিনার সরকার যদি চোর হয়ে থাকে, এই সরকার বাটপার, ডাকায় এবং জঙ্গি। এই কাজেই যে আমরা মানে চোরকে বাদ দিয়ে ডাকায় জঙ্গি কিন্তু আনতে চাই না, তাই না? এই যে আজকের যে জঙ্গিবাদ যেটা বললেন, রাইট, সো কওমি জননী যে উপাধি দেওয়া হয়েছিল এটা কারা দিয়েছিল? কওমি জননী। মানুষ শোনে, পলিটিক্সে বড় বড় নেতারাও ভুল করে। ভুল না তো, ওটা তো ব্রিডিং সেন্টার ছিল, ব্রিডিং গ্রাউন্ড যিনি তৈরি করলেন। এখন আপনি এই গভর্নমেন্টের তো মাত্র 6 মাস। আমার একটা পলিটিক্যাল অ্যানালাইসিস আছে। অ্যানালাইসিসটা হলো যে শেখ হাসিনা জানতেন যে বিএনপি বা কোনো প্রচলিত রাজনৈতিক দলের পক্ষে তাকে ক্ষমতাচ্যুত করা সম্ভব না। তাকে ক্ষমতাচ্যুত করতে পারে ইসলামী মৌলবাদী শক্তিগুলি, যেমন হেফাজত বা এইগুলি। তিনি এই জন্যই ইসলামী মৌলবাদের একটি অংশকে নিজের সাথে রাখতে চাইছিলেন, যাতে করে মানে মোটামুটি ইয়ে করা যায়, মানে ক্ষমতায় থাকা যায় আর কি। এই জায়গাটায় উনি সবচেয়ে বড় ভুল করছেন। তার জন্য উনি 560টা মডেল মসজিদ বানাচ্ছে, যেগুলি প্রত্যেকটা একটা লোক তো সেখান থেকে বেরোয় নাই, তাই না? আমি এই কথাটা বলছি বহুবার, মাহফুজকে বলতে হয়েছে, বঙ্গবন্ধু তার নিজের মুখ আত্মজীবনীতে লেখছে, ইসলামী মৌলবাদীরা আমাকে কখনো ভোট দেয়নি, তারা শেখ হাসিনাকে, যারা বঙ্গবন্ধুকে ভোট দেবে তারা শেখ হাসিনারা ভোট দিব। শেখ হাসিনা এই বিশ্বাস। আমি যদি পলিটিশিয়ানরা ভুল করে, শেখ হাসিনা অবশ্যই অনেক ভুল করছেন, যার জন্য উনি তার পাপের প্রায়শ্চিত্ত করছেন, ওনাকে ক্ষমতা ছাড়তে হচ্ছে। কিন্তু ইউনূসের তুলনায় শেখ হাসিনা এখন মানুষ শেখ হাসিনার প্রশংসা এখন করে, সামনে আরো করবে। কারণ ইউনূস বললাম তো যে ইউনূসের কপালের দুঃখের কোনো শেষ নাই। গ্রেটেস্ট মিস্টেক এই ক্ষমতা নেওয়া, তার বিদায় হবে অত্যন্ত করুণ। এখানে আমার প্রশ্নটা দাদা, যে 5ই আগস্টের পরে হাসিনা যখন পালিয়ে গেল তখন কি করার ছিল আমাদের? আপনি এইটার উত্তরটা দেন, আমাদের কি করণীয় ছিল? আমি এই প্রশ্নটাই আপনাকে করতে চাই। এটা তো বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা জাতীয় সরকার করতে পারতো। মাহফুজ যেটা বলতেছি না, বেসিক্যালি আমরা তো ধরেন বাংলাদেশের ভিতরে গিয়ে পড়ে করতেছি না, আমরা ইন্টেলেকচুয়াল হিসেবে। আমার কাছে যদি ধরেন আপনি যদি ওই সময় ইউনূস জিজ্ঞেস করতে আমি কি করব, আমি বলতাম যে আপনি একটি জাতীয় সরকার গঠন করুন। হ্যাঁ, এবং আওয়ামী লীগকে যদি ঠেকাইতে হয় আপনাকে সবগুলি রাজনৈতিক দল নিয়ে আপনাকে অলরাইট। আমাদের সময় অনেক বিহাইন্ডে চলে গেছে অলরেডি। ইব্রাহিম চৌধুরী খোকন বলেন, কিছু শুনি, আপনার বয়ান একটু শুনি, তারপরে। না, আমার বয়ান নাই। এই যে সিদ্ধাংশ তো আমার খুব প্রিয়জন, তিনি মানে ডক্টর ইউনূসের করুণ পরিণতি নিয়ে যে উদ্বেগ প্রকাশ করতেছেন, আমি উদ্বেগ প্রকাশ করতেছি আমাদের দেশের করুণ পরিণতি নিয়ে। এই দেশের ইতিহাস কখনো ব্যাক করবে না, আবার শেখ হাসিনা নিয়ে আইনা কেউ বসাবে না। এই দেশের এই যে গত 20 বছরের 2 দশকে যে রক্ষণশীল প্রজন্ম গড়ে উঠেছে, যে উর্বর জমি ক্রিয়েট হয়েছে, ওইখান থেকে ওই প্রজন্মের সবাইকে আমরা হত্যা করে নতুন বাংলাদেশ কায়েম করতে পারবো না। এখন নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে কিভাবে সবাইকে অ্যাকোমোডেট করে এই দেশকে এগিয়ে নেওয়া যায়, সেই চিন্তা যদি করতে পারেন না আমাদের দেশের নেতা নেত্রীরা, তাইলে আমাদের সংকট এবং আমাদের দেশ নিয়ে আমার দুশ্চিন্তাটা আরো প্রবল থাকবে, প্রবল থেকে প্রবলতর হতে থাকবে। জি, থ্যাংক ইউ। আমি কিন্তু এই কথাটাই প্রথমে বলছিলাম যে দেশটাকে বাঁচাইতে হবে। দেশ জঙ্গিবাদ হয়ে গেলে দেশের অস্তিত্ব থাকবে না। রাইট, শোনা যাচ্ছে আমরা এটা চাই না, আমরা চাই, এবং এর জন্য তাই এখন ইউনূস গভর্নমেন্ট, আমি শুধু বলছি ইলিগেল না, ইলিগেল অথর্ব জঙ্গি গভর্নমেন্ট। ইউনূস শুড বি ড্রিভেন আউট ফ্রম বাংলাদেশ। এবং তারপরে কি হবে, দেশের পলিটিশিয়ানরা বসে চিন্তা করে করবে, সেই ব্যাপারে আমি সাজেশন দেওয়ার কেউ না। উনি যাবে কেমনে? আমি বলছি উনি যাবে কেমনে?
ইটস এ লং ডিসকাশন, ইটস এ লং ডিসকাশন, ইটস এ লং ডিসকাশন। আপনার ঠিক আছে, এটা সম্ভব না এখন, এটা ইয়ে করা যাবে না। এনিওয়ে থ্যাংক ইউ সিদ্ধাংশু দা, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মতামত প্রকাশের জন্য, এবং আপনি যেটা বলেছেন, আপনি এই জিনিসটা আমার মনে হয় আমরা একটা কনক্লুশনে আসতে পারি যে বাংলাদেশের সমস্যা আছে, বাংলাদেশের সম্ভাবনা আছে, এবং বাংলাদেশের জন্মের পর থেকেই বিভিন্ন সময় দুর্যোগ আসছে এবং দুর্যোগ কাটিয়েও বাংলাদেশ সামনে গিয়েছে। এবং এই অবস্থায় বাংলাদেশ বর্তমানে যে আপনার দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছে, এই দুর্যোগও কেটে যাবে যদি জাতীয়, ওই যেটা বলেছেন সিদ্ধাংশু গুহ, জাতীয় যদি একটা ঐক্যমত সবাইকে নিয়ে যদি দেশকে সামনের দিকে বিল্ড আপ করা যায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম যারা আছে সবাইকে নিয়ে, কাউকে বাদ দিয়ে না যে অমুকে আমি, এটা কারো পৈতৃক সম্পত্তি না, এটা হচ্ছে পুরো জাতির একটি জাতিসত্তার দেশ। এই পুরো জাতিসত্তাকে সামনে নিয়েই আমাদের এগোতে হবে। থ্যাংক ইউ আপনাকে সিদ্ধাংশু দা, অনেক ধন্যবাদ। উস্তাদ আপনাকে আমরা রাখি সবাই, অনেক ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। শেখ আখতারুল ইসলাম আপনাকেও ধন্যবাদ, মাহফুজ ভাই আপনাকে অনেক ধন্যবাদ, এন ইব্রাহিম চৌধুরী খোকন আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক আজকে পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।